যাই, আমি বরং বৃষ্টি থামার আগ পর্যন্ত ওইখানটাতেই আশ্রয় নিই। আরে, এ আমি কি দেখছি? একটা শিশু। ওগো, তুমি এই ঝড় বৃষ্টিতে কার নাড়ি ছেঁড়া ধন নিয়ে এসেছো? মা কি তাহলে ঠিক বলেছিল আমি তাদের মেয়ে না? কে কে আপনি? ওই তো সেই জাদুই ফল। এক গ্রামে থাকত গরিব এক নিঃসন্তান দম্পতি। ওগো, সৃষ্টিকর্তা আমাদেরকে কোন পাপে শাস্তি দিচ্ছে? এতগুলো বছর পার হয়ে গেল, এখনো আমাদের কোলে একটা সন্তান নেই। তুমি নিরাশ হইও না গিন্নি, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। তার পরিকল্পনা যে সবার ঊর্ধ্বে, তিনি আমাদের জন্য হয়তো বিশেষ কিছু রেখেছে। তাই যেন হয়। বাইরে কেমন অন্ধকার হয়ে এসেছে, মনে হয় ঝড় হবে। দুপুরে কিছু কাঠ কেটে রেখে এসেছিলাম, বৃষ্টির আগে গিয়ে ওগুলো নিয়ে আসতে না পারলে যে সব ভিজে যাবে। ওগো, আকাশের অবস্থা বেশি একটা ভালো না। এই আবহাওয়ায় বাইরে বের হওয়া ঠিক হবে না। তুমি বরং কাল সকালে গিয়ে নিয়ে আসবে। কাঠগুলো ভিজে গেলে ওইটা দিয়ে কোনো কাজ হবে না, আর তাছাড়া রাতে রান্নার জন্যও তো কাঠ লাগবে। তুমি চিন্তা করো না গিন্নি, আমি তাড়াতাড়ি চলে আসব। এই বলে রঘু বাড়ি থেকে রওনা হলো। রঘু কিছু দূর যেতে না যেতেই জোরে বৃষ্টি শুরু হলো। হায় আল্লাহ, এ তো দেখি বৃষ্টি নেমেছে। এখন কি করি? আবহাওয়ার যে অবস্থা, আর সামনে এগোনো ঠিক হবে না। ওই তো, ওখানে সামনেই একটা মসজিদ আছে। যাই, আমি বরং বৃষ্টি থামার আগ পর্যন্ত ওইখানটাতেই আশ্রয় নিই। এই বলে রঘু মসজিদের দিকে ছুটে যায়। মসজিদে ঢুকতেই রঘু যা দেখল, তাতে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। রঘু দেখল তীব্র এই ঝড় বৃষ্টির ভিতরে মসজিদের সামনেই একটা ছোট্ট বাচ্চা শুয়ে আছে। আরে, এ আমি কি দেখছি? একটা শিশু। রঘু কোনো কিছু না ভেবেই দৌড়ে গিয়ে বাচ্চাটিকে কোলে তুলে নেয়। কি এই ঝড় তুফানের মধ্যে একটা দুধের শিশু কি এখানে এইভাবে ফেলে যেতে পারে? না না, এখানে নিশ্চয়ই কেউ আছে, হয়তো বিপদে পড়েছে। রঘু কিছুক্ষণ সেখানে অপেক্ষা করে দেখে, এই ঝড়ের মধ্যে সেখানে কোনো মানুষের চিহ্ন নেই। হে আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেললেন আমাকে? আশেপাশে তো কোথাও কাউকে দেখতেও পাচ্ছি না। কি করি এখন আমি? মহান সৃষ্টিকর্তাই জানেন কতক্ষণ যাবত এই শিশুটি এখানে আছে। ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। না না, ওকে বেশিক্ষণ এইভাবে রাখা ঠিক হবে না। আমি বরং ওকে বাড়ি গিন্নির কাছে নিয়ে যাই, বাকিটা পরে দেখা যাবে। রঘু বাচ্চাটিকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। ওদিকে রঘুর স্ত্রী মালতী বারান্দায় বসে রঘুর জন্য অপেক্ষা করছিল। রঘুর কোলে একটা দুধের শিশুকে দেখে মালতী ভীষণ অবাক হলো। ওগো, তুমি এই ঝড় বৃষ্টিতে কার নাড়ি ছেঁড়া ধন নিয়ে এসেছো? তোমাকে সব খুলে বলছি গিন্নি, আগে তাড়াতাড়ি তুমি ওকে নাও তো দেখি, আর একটা গরম চাদর দিয়ে ভালোভাবে ওর গা মুছে দাও। মালতী বাচ্চাটিকে ভিতরে নিয়ে যায় আর ভালো করে গা মুছিয়ে একটা গরম চাদর দিয়ে মুড়িয়ে রাখে। কি বলছো তুমি? এত মিষ্টি পরীর মতো একটা বাচ্চাকে কেউ কিভাবে ঝড়ের ভেতর ফেলে দিয়ে যেতে পারে? আমিও তো সেটাই চিন্তা করছি মালতী। সৃষ্টিকর্তার অশেষ রহমত যে বাচ্চাটা সুস্থ আছে। বলছি, তুমি বরং কাল সকাল হতেই গ্রাম প্রধানকে খবরটা জানিয়ে আসবে। হ্যাঁ মালতী, আর কে জানে, হয়তো ঝড় শেষ হলে কেউ ওকে খুঁজতে আসবে। হ্যাঁ গো, তাই যেন হয়। নিষ্পাপ এই শিশুটি যেন ওর মায়ের কোলে ফিরে যেতে পারে।
রঘু এবং মালতী বাচ্চাটির মা বাবার জন্য অপেক্ষা করতে লাগলো। সময় সময়ের মতো পার হতে থাকলো, কিন্তু কেউই বাচ্চাটির খোঁজে এলো না। দেখতে দেখতে কয়েক দিন কেটে গেল। ওগো, কেউই তো এলো না। আমার মনে হয় এটা হয়তো উপরওয়ালারই ইচ্ছা। তুমি দেখো ওর মিষ্টি মুখখানা। ওকে হয়তো সৃষ্টিকর্তা আমাদের ঘর আলো করে পাঠিয়েছে। আমি আর কিছু শুনতে চাই না। আজ থেকে ও আমার মেয়ে। ও যেহেতু আমাদের এই ছোট্ট সংসারে আলো হয়ে এসেছে, তাই ওর নাম আলো, আমাদের আলো। তুমি ঠিক বলেছ মালতী, আলো এখন থেকে আমাদের মেয়ে। ও আমাদের সাথেই থাকবে। সময়ের সাথে আলো বড় হতে থাকে। ছোট থেকেই আলোর মধ্যে যে আলাদা কিছু একটা আছে তা রঘু আর মালতী মাঝে মধ্যেই বুঝতে পারত। তার বয়সের অন্য বাচ্চাদের সাথে সে কখনোই মিশতে পারত না। পশু পাখিদের সাথেও ছিল তার এক অদৃশ্য টান, যেন সে তাদেরই একজন। প্রকৃতিও তার কাছে মাথা নত করত। বাঘ ভাল্লুকের মতো হিংস্র পশুরাও তার কোনো ক্ষতি করত না। রঘু আর মালতী সবসময় আলোকে চোখে চোখে রাখত। কিন্তু ভাগ্যের লেখা তো কেউ বদলাতে পারে না। কেউ জানে না আলো কে, কি তার আসল পরিচয়। কিছু প্রশ্নের উত্তর তো সময় ভালো বলতে পারবে। সময়ের চাকা খুব দ্রুত ঘুরে গেল। বাবা মায়ের আদরের ছোট্ট আলো এখন অপূর্ব এক সুন্দরী যুবতী। বাবা, আজকে আমরা অনেক কাঠ কেটেছি। মা দেখলে ভীষণ খুশি হবে। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। কিন্তু এখন তুই বাড়ি যা, আমাকে একটু মহাজনের কাছে যেতে হবে। দুজোরেই যদি দেরি করে ফিরি, তাহলে তোর মা যে দুশ্চিন্তা করবে। ঠিক আছে বাবা, কিন্তু তুমিও বেশি দেরি করো না। অন্ধকার হতেও আর বেশি দেরি নেই। আলো বাড়ির পথে রওনা হলো। মা বলেছিল আজকে নাকি কি একটা বিশেষ দিন, আর আমার পছন্দের খাবারও নাকি রান্না করবে। যাই, আমি বরং জলদি বাড়ি যাই। আলো হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই তার চারপাশের প্রকৃতি কেমন স্তব্ধ হয়ে এলো। আলোর পুরো শরীর অবশ হতে শুরু করে। ধীরে ধীরে আলোর পা মাটি থেকে শূন্যে উঠে যায়। সে অনুভব করে যে সে হাওয়ায় ভাসছিল। হঠাৎ আলোর কানে ভেসে আসলো, হ্যাঁ, তুমি সে, তুমি পারবে। তোমাকে ফিরে যেতে হবে তোমার আসল ঠিকানায়, তোমার আপনজনদের কাছে। তোমার তাদেরকে বাঁচাতে হবে। ঠিক তখনই সেখানে মালতী চলে আসে। আলো, মালতী সেখানে আসতেই সবকিছু আগের মতো হয়ে যায়। কি রে মা, এখানে কি করছিস? এখনো বাড়ি যাসনি কেন? চল বাড়ি চল। আলো কিছুই বুঝে উঠছিল না কি ঘটছে তার সাথে। মালতী আলোকে সাথে করে বাড়ি নিয়ে যায়। আলোর 16 বছর পূরণ হতে চলেছে, তাই রঘু আর মালতী সেদিন ঠিক করেছে যে তারা আলোকে সব সত্যি জানিয়ে দেবে। রঘু আর মালতী বুঝে উঠতে পারছিল না এরকম একটা কঠিন সত্যি তারা আলোকে কিভাবে বলবে। আলো, মা আমার, আমাদের তোকে কিছু বলার আছে। তুই এখন বড় হয়েছিস, তোর এখন সত্যিটা জানা দরকার। মা, বাবা, তোমরা কোন সত্যির কথা বলছো? মারে, আমরা তোর জন্মদাতা বাবা মা নই। 16 বছর আগে তোকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম। বাবার কথা আলোর বিশ্বাসই হলো না। বাবা, এই কথা আর বলবে না। আমি তোমাদেরই মেয়ে, তোমরাই তো আমার মা বাবা। আর তাছাড়া আমি সেই ছোটবেলা থেকে তোমাদের সাথেই তো আছি। আলোর কথা শুনে রঘুর চোখে পানি চলে আসে। আচ্ছা, তোমরা এগুলো কি শুরু করলে বলো তো?
এসব নিয়ে পরে কথা বলা যাবে। আলোর বাবা আজ আজ কি মহাজন সাহেব তোমাকে ডেকে কি বলল শুনি? পরিস্থিতি দেখে মালতী তখন সাথে সাথে কথা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যায়। সেদিন রাতে ছিল আলোর 16তম জন্মদিন। সবাই যখন ঘুমিয়ে পড়ল, আবার সেই চেনা আওয়াজ ভেসে আসতে লাগলো আলোর কানে। এসো এসো, তুমি এই জগতের কেউ না, তুমি আমাদের অংশ। আমি তোমাকে নিতে এসেছি, আমার সাথে এসো এসো এসো। আলো নিজের অজান্তেই বিছানা থেকে উঠে ওই আওয়াজের পিছন পিছন হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে আলো ঘর থেকে বাইরে চলে যায়। বাইরে যেতেই যেই না তার শরীরে চাঁদের আলো এসে পড়ে, তার শরীর থেকে একটা উজ্জ্বল নীলাভ আভা বের হতে থাকে। ধীরে ধীরে আলোর পিঠ থেকে হীরের মতো ঝকঝকে দুটো ডানা বেরিয়ে আসে। না না, মা কি তাহলে ঠিক বলেছিল? আমি তাদের মেয়ে না, আমি মানুষ না, তাহলে কে আমি? একটা পরী। কে? কে ওখানে? সামনে এসো, সামনে এসো বলছি। ঠিক সেই মুহূর্তে আলো দেখতে পায় তার সামনে এসে হাজির হয়েছে ঠিক তারই মতো একজন। আলো তাকে দেখে প্রচণ্ড ঘাবড়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে, কে কে আপনি? ভয় পেও না আলো, আমি সাদা পরী। আমি পরী রাজ্য থেকে এসেছি। পরিরাজ্য? হ্যাঁ আলো, পরিরাজ্য। আমি তোমাকে নিতে এসেছি। তুমি যে আমাদেরই একজন, তুমিও আমার মতোই একটা পরী। পরী? পরী শুধু রূপকথার গল্পতেই হয়। আর আমি যদি পরীই হই, তাহলে আমি এখানে কেন? আমার আসল মা বাবা কোথায়? 16 বছর আগে রানীমা তোমাকে পৃথিবীতে রেখে গিয়েছিলেন। আমার মা কেন আমাকে এই পৃথিবীতে একা ফেলে গিয়েছিলেন? তিনি কি আমাকে ভালোবাসতেন না? সাদাপরি তখন মাথা নিচু করে করুণ স্বরে বলল, রাজকুমারী, তোমার মা তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। 16 বছর আগে এক ভয়ঙ্কর দানব পরীর রাজ্যে আক্রমণ করেছিল। ওই দানব চেয়েছিল রাজবংশের প্রদীপ তোমাকে ধ্বংস করতে। রানীমা তোমাকে বাঁচাতে এক ঝড়ের রাতে পৃথিবীতে রেখে গিয়েছিলেন, আর নিজে সেই দানবের সাথে যুদ্ধ করতে করতে প্রাণ হারিয়েছেন। তোমার মা বেঁচে নেই, কিন্তু তার শেষ ইচ্ছা ছিল তুমি যেন বড় হয়ে তোমার রাজ্যকে রক্ষা করো। আমার মা আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে। হ্যাঁ আলো, আজকে তোমার 16 বছর পূর্ণ হয়েছে। তুমি তোমার ডানার সাথে সাথে সম্পূর্ণ শক্তিও অর্জন করেছ। এখন তুমি পূর্ণাঙ্গ একটা পরী। আলো, এখন তুমিই পারো আমাদের পরিরাজ্যের ধ্বংসের হাত থেকে বাঁচাতে। সাদা পরী, আমি আমি কিভাবে পরিরাজ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচাবো? আলো, 16 বছর আগে দানবের কাছ থেকে রানীমা তার দিব্য শক্তিকে বাঁচাতে তাকে এই পৃথিবীতে রেখে গেছিলেন। তার সেই শক্তি ছাড়া যে পরিরাজ্য অচল। পৃথিবী থেকে ওই শক্তিকে পরিরাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে না পারলে যে পরিরাজ্যের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সাদা পরী, তাহলে দেরি কিসের? আপনি নিয়ে যান ওই দিব্য শক্তিকে আর রক্ষা করুন পরিরাজ্যকে। আলো, সেই শক্তিকে সুরক্ষিত রাখতে তাকে একটা জাদুই ফলের ভেতর রাখা হয়েছে। সেই ফল স্পর্শ করার সাধ্য যে আমাদের কারুর নেই। একমাত্র তুমিই আছো যে কিনা সেই জাদুই ফল স্পর্শ করতে পারবে। সাদা পরী, আপনি জানেন কোথায় আছে সেই জাদুই ফল? হ্যাঁ রাজকুমারী, দক্ষিণে তুরক পাহাড়ে আছে সেই জাদুই ফল। তাহলে আমাকে নিয়ে চলুন ওই পাহাড়ে যেখানে আছে জাদুই ফল। সাদাপরি আলোকে সাথে নিয়ে সেই জাদুই ফলের উদ্দেশ্যে রওনা হয়। তারা দুজনে মেঘের ভিতর দিয়ে উড়ে যেতে থাকে। উড়তে উড়তে অবশেষে তারা দক্ষিণের সেই তুরক পাহাড়ে গিয়ে পৌঁছায়, যেখানে আছে ওই জাদুই ফল।
সেখানে পৌঁছে তারা দেখতে পেল ভীষণ সুন্দর একটা গাছে একটা ফল জ্বলজ্বল করছে। ওই ওই তো সেই জাদুই ফল। আলো জাদুই ফলের দিকে এগিয়ে যেতে লাগলো। আলো জাদুই ফলের কাছে যেতেই হঠাৎ সেখানে এসে হাজির হয় মস্ত বড় অদ্ভুত ভয়ঙ্কর এক প্রাণী। আলো! বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে? এই দানবী কি তাহলে আলোর মায়ের খুনি? আর আলো কি পারবে এই ভয়ঙ্কর দানবের হাত থেকে জাদুই ফলকে রক্ষা করতে? পরবর্তী পর্ব দেখতে আমাদের বাঘের বাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আর গল্পটি তোমাদের ভালো লাগলে বেশি বেশি লাইক ও কমেন্ট করো। ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই।